প্রায় ১.৫ বছর পরের কথা। ইতিমধ্যে কয়েক লক্ষ গ্যালন জল নাচতে নাচতে বহে গেছে আর্নো দিয়ে, কিন্তু ফ্লোরেন্স নগরীর জীবনযাত্রা অপরিবর্তিত। ছোট ছোট ছেলেরা তাপ্পি মারা প্যান্ট পরে একইভাবে পাথর মোড়া পথে হুটোপুটি করে। বৃদ্ধেরা পরন্ত বেলায় লাঠি ঠুকঠুক সান্ধ্য ভ্রমণে বার হন। দোকানিরা অভ্যস্ত ভঙ্গিতে প্রশ্ন করে, আজ কেমন আছেন দাদু, হাঁটুর ব্যথাটা? বুড়ো টপ হ্যাট মাথা থেকে একটু উঁচু করে প্রত্যভিবাদন করেন। ফেরিওয়ালার দল ফুল ফল আনাজ রুটি বেচে, আর তরুণ তরুণীরা তাদের ডেটিং চালিয়ে যায়। আর্টেমিসিয়ার জীবনে কিন্তু এসেছে একটা বিরাট পরিবর্তন। পেত্রো এখনো বারমুখী, বরং আগের চেয়ে বেশি। সারাদিন কোথায় কোথায় ঘোরে, অজুহাত ছবি আঁকা, বাস্তবে কতগুলো বেকার বাউন্ডুলে বন্ধুর সঙ্গে সময় কাটানো। কোনোদিন রাতে ফেরে, কোনোদিন তাও ফেরে না। ও বোধহয় বিয়ে করেছিল শুধু ডাউরিটার লোভে, অথবা কে জানে, হয়তো একজন বিনামাহিনার পেট চুক্তি মজুরানির প্রয়োজনে। যে মেয়েটা দুবেলা দুমুঠি খাদ্যের লোভে ওর বাড়িতে থাকবে, খাটবে, ঘরদোর পরিষ্কার রাখবে, ব্রাশ ইজেল ছাপা করবে, আর রাতে ওর বিছানায় উঠে শোবে, তা পেয়েছিল পেত্রো। কিন্তু তার যে এ ধরনের বাহানা হবে তা পেত্রো বুঝতে পারেনি। এ জাতীয় দুর্ঘটনা তো হতেই পারে, নেহাত তা ঘটে গেলে নানা রকম ঝাড়ফুঁকের ব্যবস্থা আছে। ওস্তাদ গুনিন কিছু শিকড় বাকড় দেয়, বেটে খেলেই খালাস। আর্টেমিসিয়া কিন্তু ভারী টেটিয়া, এই সহজ পথটা তার পছন্দ হলো না, ফলে ভুগছে এখন দিন রাত চ্যাঁ ভ্যাঁ। পেত্রো তাই পারতপক্ষে বাড়িতেই থাকে না, টোটো কোম্পানির সদস্য হয়েছে। আর্টেমিসিয়া ইদানিং রান্না করার সময় পায় না, একা হাতে বাচ্চা সামলাতেই তার দিন কাটে রাত কাটে। ঠিক একা হাতে অবশ্য নয়, দোতলার গ্র্যানি বাচ্চাটাকে দারুণ ভালোবাসে, বাচ্চাটাকে স্নান করিয়ে দেয়, থাবড়ে থাবড়ে ঘুম পাড়ায়। বুড়ির নির্বান্ধব জীবনেও অনেক অনেক দিন পরে এসেছে একটা পরিবর্তনের হাওয়া। ওর স্বামী ছিল সেনাদলে, বহুদিন আগেই সে আশ্রয় নিয়েছে সেন্ট হেলেনা চার্চ সংলগ্ন সিমেটারিতে। ওর একটি কন্যা সন্তান ছিল, ছিল কেন আজও আছে, তবে বড় দূর দেশে, সাগরের ওপারে নিজের সংসারে। তার 3টি সন্তান। বড় ছেলেটা বহুদিন ছিল বুড়ি গ্রানির কাছে, এখন সেই আঁদ্রেও ডাগর হয়ে গেছে, দাদুর মতোই সেনাদলে নাম লিখিয়ে কাহা কাহা মুলুকে ঘুরে মরছে। মাঝে মাঝে সে দিদাকে কিছু পাঠায়, তাতেই বুড়ির সংসারটা চলে। তাছাড়া নিচের 2টি দোকান ঘরের ভাড়াও আছে। কিন্তু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য থাকলেও তার 3 কামরার আবাসে ছিল কবরের নিস্তব্ধতা। আর্টেমিসিয়া সেই দুঃখটা এতদিনে দূর করেছে। ওর বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বুড়ি নতুন করে বাঁচার উপাদান খুঁজে পেয়েছে। বাস্তবে দোতলা আর 3 তলার ফ্ল্যাট দুটোর মধ্যে এখন আর কোনো ফারাক নেই। বুড়ির 3 তলায় উঠতে কষ্ট হয়, আর্টেমিসিয়াই নিজের সদর দরের তালা দিয়ে চৌপর দিন দোতলায় এসে কাটিয়ে যায়। আজকাল সে বুড়ির পাকঘরেই রান্না করে, নিজের আর গ্র্যানির জন্য। পেত্রো যেদিন ঘটনাচক্রে এসে পড়ে সেদিন 3 জনের রান্না করতে হয়। পেত্রোর এতে কোনো আপত্তি নেই, কারণটা সহজবোধ্য, বাজারের খরচটা গ্র্যানিই দেয়। অন্নপ্রাশন উৎসব বলে ও দেশে কিছু নেই, থাকলে সেটা নির্ভর করত চুন্নুমুন্নুটার জন্মদিনের হিসেবে। ওদের যে উৎসবটা হয় তার নাম ব্যাপটিজম। সেটা বছরের একটা চিহ্নিত তারিখে, 25শে মার্চ। ফ্লোরেন্সের পুরাতন ক্যালেন্ডারের হিসেবে সেটা বৎসরের প্রথম দিন। সারা বছরের সদ্যজাত খোকাখুকুকে নিয়ে হাজির হয় তাদের মা বাবা, উৎসব সজ্জায় সেজে, বিভিন্ন বয়সের। শুধু বাবা মার নয়, খোকাকুকুরও, কেউ 11 মাসের, কেউ 1 মাসের। ডুমোর বিপরীতে যে গির্জাটা, সেইখানেই হয় এই উৎসব, তাই গির্জাটার নামই হয়ে গিয়েছে ব্যাপটিস্ট্রি। আটকোনা বাড়িটায় সেদিন খোকাকুকুতে জমজমাট। পেত্রো সেদিন কোনো উৎপাত করেনি। আর্টেমিসিয়ার নির্দেশ মতো উৎসব সাজে সেজে তার সন্তান ক্রোড়ে সামিল হয়েছে কিউতে। তার বাহুমূল ধরে পাশেই চলেছে আর্টেমিসিয়া। পায়ে পায়ে ওরা এগিয়ে গেল বিশপের দিকে। সাদা পোশাকে তিনি প্রত্যেকটি শিশুকে আশীর্বাদ করে শিশুর নগ্ন শরীরে জর্ডান নদীর জল ছড়িয়ে দিচ্ছিলেন। অবগাহন স্নানই বিধেয়, কিন্তু জর্ডান নদী ওখান থেকে অনেক দূরে, তাই জলসিঞ্চনই স্নানার্থে জর্ডনোদকং এর কানুন, ব্যাপটিজম। বৃদ্ধ পাদ্রির পাশে একটি টেবিল চেয়ার পেতে বসেছিল একজন মাঝবয়সী,
ব্যাপ্টিস্ট্রির নকিব। টেবিলে পাতা আছে প্রকাণ্ড একটা জাবদা খাতা, তাতে মাতা পিতার নাম লিখে তিনি বললেন, স্বাক্ষর করুন। অসুবিধে হলে বাঁ হাতের বুড়ো আঙুলের টিপছাপও দিতে পারেন। ওরা কেউই নিরক্ষর নয়, একে একে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর দিল। জন্ম তারিখ 21শে আগস্ট, ইয়ার অব দ্য লর্ড 1613। পুত্র না কন্যা? নিতান্ত বাহুল্য প্রশ্ন। বাচ্চাটা একটু আগেই নগ্ন স্নান করেছে, এখনো চিল্লাচ্ছে, তবে এটাই নাকি কেতা, পিতামাতাকে সম্মুখে স্বীকার করতে হয়। পেত্র বললে, কন্যা সন্তান, ওর নাম। নকিব ডান হাত তুলে বাধা দিয়ে বললেন, না, আপনি নন, পুত্রের ক্ষেত্রে নামোচ্চারণ করবেন পিতা, কন্যার ক্ষেত্রে সে অধিকার মায়ের। আর্টেমিসিয়া খুশি হলো, এক পা এগিয়ে এসে সগর্বে বলল, ওর নাম আন্তিগোনে পালমিরা দা আর্টেমিসিয়া পেত্রো জেন্টিলেস্টি। পেত্র বাধা দেয়, সংশোধন করে বলে, জেন্টিলেস্টি নয়, আন্তোনিও। নকিবের ভ্রু কুঞ্চন হলো। বলেন, এক কথা কতবার বলবো? কন্যা সন্তানের ক্ষেত্রে সন্তানের নামোচ্চারণ করবেন তার গর্ভধারিণী। পেত্র থতমত খেয়ে থেমে যায়। ভিড়ের বাইরে এসে ধর্মপত্নীকে ধমক দেয়, ওটা কি হলো? তুমি জানো না ওর উপাধি আন্তোনিও? আর্টেমিসিয়া একগাল হেসে বললে, একই কথা কতবার শুনবে? মেয়ের বেলা তার নামকরণ করে বাচ্চার মা, বাবা নয়। পেত্র আগুন ঝরা দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তা বটে, সন্তানের পিতার নাম তো মাই জানবে, বিশেষত যার স্বামী সারাদিন বাইরে বাইরে থাকে। আর্টেমিসিয়া মরমে মরে গেল। তা হোক, তবু আর্টেমিসিয়ার যতগুলো তৈলচিত্র আবিষ্কৃত হয়েছে প্রত্যেকটির তলায় স্বাক্ষর আছে আর্টেমিসিয়া জেন্টিলেস্টি, অথবা সংক্ষেপে এজি। কোথাও আন্তোনিও নেই। বোধ করি ও সারা জীবনে ভুলতে পারেনি যে তার বিবাহটা ছিল ম্যারেজ অফ কনভিনিয়েন্স, বাধ্যতামূলক উদ্বন্ধন। বাচ্চাটাকে থাবড়ে থাবড়ে ঘুম পাড়িয়ে গ্র্যানি জানতে চায়, হ্যাঁ রে আরতি, সপ্তাহে 3-4 দিন দেখি তোর মরদ রাতে বাড়ি ফেরে না, কোন চুলোয় রাত কাটায় ওই হতভাগা? আরতি, এ নামে এককালে ওকে ডাকতেন মাদার মার্গারিটা, তারপরে আর কেউ তাকে ও নামে ডাকেনি। গ্র্যানির এই মিষ্টি ডাকটা ও ভারী উপভোগ করে। কিরে, তুই যে কিছু জবাব দিলিনি? আমি জানি না দিদা, কি জবাব দেব? এ তো বড় আজব কথা, মরদটা কোথায় রাত কাটায় তার পাত্তা রাখে না ঘরবালি, এতটা বাঁধন ছাড়া হতে দিচ্ছিস কেন? তুমি তো জানো দিদা ও কেন আমাকে বিয়ে করেছে। ওর প্রয়োজন ছিল বিনা মাইনের একজন পরিচারিকা, যে বাড়ির সব কাজ করবে, রাতে ওর বিছানায় শুতেও যে আপত্তি করবে না। গ্র্যানির একটা দীর্ঘশ্বাস পড়ল, একটু থেমে আবার প্রশ্ন করে, সে তো ওর কথা, তুই কেন ওকে বিয়ে করলি? আর্টেমিসিয়া তার ডান হাতখানা বাড়িয়ে ধরল, ম্লান হেসে বলল, এই জন্যে। তুমি এতদিন লক্ষ্য করনি? বুড়ি বললে, হ্যাঁ করেছি, ওগুলো কিসের দাগ তা বুঝে উঠতে পারিনি, কোনো দুর্ঘটনা হয়েছিল বলে ধরে নিয়েছি। কিসের দাগ এগুলো? সিবিল। সিবিল? তার মানে? ও বুঝিয়ে বলে সিবিল শব্দটার অর্থ, কিভাবে ওর ডান হাতে এই কলঙ্ক চিহ্নগুলি এঁকে দেওয়া হয়েছে, কি তার তাৎপর্য। বুড়ি অবাক হয়ে যায়, বলে, হাকিম তোকে দিয়ে কি স্বীকার করিয়ে নিতে চেয়েছিল? সে কথা জানতে চেও না দিদা, শুধু আমার এই কথাটা বিশ্বাস করো, যে কথাটা আমাকে দিয়ে ওরা স্বীকার করিয়ে নিতে চেয়েছিল সে পাপ আমি করিনি, স্বীকারও করিনি। তাই বুড়ি আর কিছুই জানতে চাইল না। এবার আর্টেমিসিয়াই প্রশ্ন করে, তুমি পেত্রকে কতদিন ধরে জানো? ও যখন ওই পালমিরার মতো ছোট্টটি, ওর মা ওই 3 তলার ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল, এইখানেই পেত্র জন্মায়। আমার মেয়ে মারিয়ার বয়স তখন 5, ও আমাদের বাড়িতেই মানুষ হয়েছে। ছেলেবেলায়ও কেমন ছিল? এরকম উড়নচণ্ডী? হ্যাঁ তাই ছিল। সে পড়াশোনায় মন ছিল না। ওর মা যখন মারা যায় তখন ওর বয়স 7-8। আমার কাছেই ও বড় হয়েছে, মানুষ হয়েছে। না, ওকে মানুষ করতে পারিনি। চিরটা কালী ও উড়নচণ্ডী, ছবি আঁকার বাতিক, পথে পথে ছবি এঁকে বেড়াতো। কতগুলো বাউন্ডুলে বন্ধুও জুটে গেল। মারিয়ার যখন বিয়ে হয়ে যায় তখন ওর বয়স 16-17। তখন থেকেই ও আমার শাসনের বাইরে। তোমাকে ও মাস মাস কত ভাড়া দেয়? ও মা, ভাড়া আবার কে কাকে দেয়? পেত্রর মা মাস মাস ভাড়া দিত,
কিন্তু অতটুকু বাচ্চার কাছে কি আর আমি ভাড়া চাইতে পারি? বাহ, এখন তো আর সে বাচ্চাটি নেই, এখন কেন দেয় না? কি বা ওর রোজগার? দৈনিক 3 বালতি জল তুলে দিত, এটাই ওর বাড়ি ভাড়া। তা সে কাজটাও তো এখন তোর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আর্টিমিসিয়া চুপ করে যায়। কথাটা মিথ্যে নয়, ও এ বাড়িতে আসার পরে পেত্র জল তুলে দেওয়ার দায়িত্বটাও পেট চুক্তি ঘরবালির ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। এখন অবশ্য আর্টিমিসিয়াকে আর সে কাজ করতে হয় না। বাচ্চা পেটে আসার পর থেকে গ্র্যানি ওকে বাধা দেয়। জলটা এখন বয়ে নিয়ে আসে রোমানো, একতলার দোকানি পপলিনোর সহকারী। আর্টিমিসিয়ার চেয়ে বছর 2-3 ছোটই হবে হয়তো। গ্র্যানি ঘরের টুকিটাকি কাজ সারতে সারতে আপন মনেই বলে চলে, তখনও মদের নেশাটা ধরেনি। এক দিন গিলতো, তবে এমন মাতলামি করতো না। সেটা শুরু হলো ওর বউ মরে যাবার পর। বউ মানে? কার বউ? পেত্রোর। আবার কার? কেন, তুই জানতিস না? ও যখন তোকে বিয়ে করতে যায় তখনও বলেনি যে ও উইডোয়ার? আর্টিমিসিয়া রীতিমতো অবাক হয়ে যায়। কি আশ্চর্য, এত বড় কথাটা পেত্র এতদিন গোপন রেখেছে। একদিনও জানতে চেয়েছিল পেত্র এতদিন কেন বিয়ে করেনি। চটজলদি জবাব দিয়েছিল পেত্র নিজেরই আহার জোটে না, বউ পুষবার সাহস হবে কি করে। এখন গ্র্যানির কাছে জানতে চায় কতদিন আগে ওর প্রথম স্ত্রী মারা যায়। তা বছর 5-7 হবে। তখন আদ্রের বয়সই তো 9-10 বছর। ওর প্রথম পক্ষে কোনো সন্তানাদি হয়নি। বুড়ি জবাব দিল না। কি হলো দিদা, জবাব দিলে না যে? বুড়ি দম ধরে শুধু বললে, না। কি অসুখে মারা গেল ওর বউ? গ্র্যানি বড় বিহ্বল হয়ে পড়ল। ইতস্তত করে বলল, থাক না ওসব কথা। পেত্রকে তুই যেন কিচ্ছু বলিস না এসব কথা, তাহলে ও আমাকে এক্কেরে খুন করে ফেলবে। আর্টিমিসিয়ার একটা দীর্ঘশ্বাস পড়ল। বলল, তুমি নিশ্চিন্ত থাকো দিদা, এসব কথা আমি ওকে কিছুই বলবো না। আমার কি দরকার ওর অতীত জীবন নিয়ে ঘাঁটাঘাঁটি করা? এতদিনে বুঝতে পারলাম ও কেন আমাকে এমন আড়াল করে রাখে, কেন ওর বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে দেয় না। কি বোকা পেত্রটা, আমি জানলেই বা কি ক্ষতি হতো। আমি তো নিরুপায় হয়ে ওর ঘর করতে এসেছি। ও দোজবরে হলেই বা কি, তেজবরে হলেই বা কি। বুড়ি ওর দুটি হাত ধরে বললে, লক্ষ্মী দিদি, পেত্র যেন না জানতে পারে আমার কাছ থেকেই এসব কথা তুই জেনেছিস। ওর যা চণ্ডালের রাগ, হয়তো খুনই করে বসবে আমাকে। আমি তো আগেই বলেছি দিদা, ওসব কথা ওর সঙ্গে আদৌ আলোচনা করব না। কিন্তু ওর চণ্ডালের রাগ তো আমি কোনোদিন দেখিনি। বারবার ও কথা বলছো কেন? বুড়ি কি যেন লুকানোর চেষ্টা করছে। বলে, না, আমিও তো নিজে কিছু নিজের চোখে দেখিনি। ওসব হয়তো মিছেই কথা। থাক রে দিদি, পেত্রর কথা থাক। আর্টিমিসিয়া হেসে বলে, প্রসঙ্গটা কিন্তু তুমিই তুলেছিলে দিদা। ঠিক আছে, আজ বরং আমরা অন্য কথা বলি। আজ কি রান্না হবে বলো? কদিন পরে ও ডাকে একসঙ্গে 2খানা চিঠি পেল। সে আমলে ইতালির এ প্রান্ত থেকে ও প্রান্তে চিঠি যেতে 1 মাসের বেশি সময় লাগতো। একটা চিঠি এসেছে জেনোয়া থেকে, একটা রোম থেকে। জেনোয়াতে আর্টিমিসিয়ার পরিচিত কেউ নেই, রোমে আছে ওরাজিও। পালমির জন্ম সংবাদ দিয়ে বাবাকে একটা চিঠি লিখেছিল। আশা হলো এটা তারই জবাব। আগে সেটাই খুলে ফেলে। না, ওরাজিও নয়, লিখেছেন মাদার মার্গারেটা। আরতিমা, অনেকদিন তোমার চিঠি পাইনি, বড় জানতে ইচ্ছে করে তোমার জীবন কেমন কাটছে। আমি কখনো ফ্লোরেন্সে যাইনি, তাই আরো কৌতূহল হয়। তোমার চোখ দিয়ে ফ্লোরেন্সের সৌন্দর্য উপভোগ করতে চাই। সময় মতো আমাকে সবকিছু জানিও, ওখানকার প্রতিটি গির্জা, প্রতিটি সংগ্রহশালা, প্রতিটি ভাস্কর্য। তুমি কি আমাদের গির্জায় কোনোদিন গিয়েছো? ফ্লোরেন্সের সান্তা ত্রিনিতা দেই মন্ত্রী গির্জায়? নতুন কি ছবি আঁকলে? যার সঙ্গে ঘর করছো, আশা করি সে তোমাকে ঈশ্বর বিচ্যুত করতে পারেনি। ভুলে যেও না তোমার উপাসনার উপাদান রং, তুলি, ক্যানভাস। ভুলে যেও না করুণাময় ঈশ্বর তোমাকে দিয়েছেন দুর্লভ অঙ্কন প্রতিভা। মন যখন বিষণ্ণ হয়ে পড়বে, তখন রঙে আর রেখায় মনকে পুত প্রফুল্ল করে তুলবে। তোমাকে প্রাণ ভরা আশীর্বাদ জানাই। জিসাস তোমাকে শক্তি দিন। ইতি মারিচরণাশ্রিতা মাদার মার্গারিটা। চিঠিখানা পড়তে পড়তে ওর 2 চোখ জলে ভরে এলো। মনে পড়ে গেল গত 1.5 বছর সে রং, তুলি, ক্যানভাসে হাত দেয়নি।
এমনকি ওর স্কেচবুকেও পড়েনি চারকোলের কোনো আঁচড়। চিত্রশিল্প থেকে নিজের অজান্তেই সে দূরে সরে গেছে। ওর সমস্ত সত্তায় এখন জড়িয়ে আছে ছোট্ট পালমিরা। কাজটা কি ঠিক হচ্ছে? এ দুনিয়ায় তার কি ভূমিকা? সে শিল্পী না মা? কোন সত্তার অগ্রাধিকার? অন্য মানুষের মতো এবার খুলে ফেলে দ্বিতীয় লেফাফাখানা, যেটা জেনোয়া থেকে এসেছে। কি আশ্চর্য, সেটাই ওরাজিওর চিঠি। বাপি লিখেছে, মামনি, তোর চিঠিখানি অনেক অনেক দিন পরে হাতে এলো। ওদের দোষ নেই। তোর চিঠিখানা যখন রোমে পৌঁছয় তার আগেই একটা বায়না পেয়ে আমি আর তাসি বার হয়ে পড়েছি। সম্প্রতি জেনোয়াতে চলে এসেছি। এখানে একজন ধনকুবেরের প্রমোদ ভবনে সিলিং আঁকছি দুজনে। রোকোকো শৈলীতে ফুল, লতা পাতা, বাক্কাস, আফ্রোদিতে, ফন, প্যান, এইসব। পালমিরার আগমন সম্পদে দারুণ খুশি হয়েছি। দু চোখ বুঝলে তাকেই দেখতে পাই, ঠিক তুই যেমনটি ছিলি ওই বয়সে। গাবলু গুবলু দুটো গাল, ছোট ছোট হাত পায়ের আঙুল, মাথায় টাকা টাকা চুল। দাদুর হয়ে ওকে একটা হামি দিস। পেত্র ছেলেটা ভালোই, কি বলিস? তোর যত্ন আত্মি করে তো। একটা কথা মামনি, মিকেলাঞ্জেলো বুওনারত্তি জুনিয়রের চিঠিতে জানতে পারলাম তুই তার সঙ্গে এতদিনেও দেখা করিসনি। কেন রে? তোকে তো আমি বলেছিলাম কোরোজ্জিও, মিকেলাঞ্জেলো আর আমরা তিনজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। মিকেল হচ্ছে, তুই হয়তো জানিস, মহান শিল্পী মিকেলাঞ্জেলোর ভাইপো। সে এখন তার উত্তরাধিকারী মেত্রের প্রাসাদেই থাকে। পত্রপাঠ তার সঙ্গে দেখা করবি। সে তার প্রাসাদের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে তোকে দেখাবে। মেত্র মিকেলাঞ্জেলোর অদ্ভুত সব সৃষ্টি। নতুন কি আঁকলি? মনে রাখিস, তোর জীবনের স্বপ্ন, তোর ব্যর্থ বাপিরও ওই একাডেমিয়ায় তোর একখানা ছবি টাঙানো। বাপির উপর রাগ করে রং তুলিকে ত্যাগ করিস না মা। জিসাস তোর মঙ্গল করুন। ইতি বাপি, ওরাজিও জেন্টিলেস্টি। নতুন কি আঁকলি? বাপির উপর রাগ করে রং তুলিকে ত্যাগ করিস না মা। ঝরঝর করে আবার কেঁদে ফেলে আর্টেমিসিয়া। রং তুলিকে অনেক অনেক দিন আগেই সে ত্যাগ করে বসে আছে। গত 2 বছরে সে একবারও রং তুলি ইজেল নিয়ে বসেনি। ঘরণী হিসেবে সে ব্যর্থ। মা হিসেবে যাতে না হয় এটাই সে আপ্রাণ চেষ্টা করে গেছে 2 বছর ধরে। অথচ অনেক অনেক দূরে বসে আছেন তার শুভানুধ্যায়ীরা। তারা এখনো আশা ত্যাগ করেননি। সবাই জানতে চায়, নতুন কি আঁকলি? ভেবেছিল সে প্রত্যাখ্যাতা। শিল্পের জগতে ওরা তাকে প্রবেশ করতে দেবে না। প্রথমত, সে নারী, পুরুষ নয়। দ্বিতীয়ত, সে প্রচলিত পথে চলতে অস্বীকার করেছে। সে বিদ্রোহিনী। পরদিন পেত্র এলো। আর্টেমিসিয়া জানতে চায়, মিকেলাঞ্জেলো জুনিয়র এ শহরে কোথায় থাকেন জানো? পেত্র একইভাবে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রতিপ্রশ্ন করে, কেন বলো তো? তাকে মুরব্বি পাকড়ে আরেকবার একাডেমিয়ায় নাক গলাতে চাও? শোনো আর্টেমিসিয়া, ওভাবে হয় না, হবে না। দাঁতে দাঁত দিয়ে চোখের জল ঠেকিয়ে রাখলো। ঘরের মানুষটাই তাকে কোনো পাত্তা দেয় না, বাইরের মানুষ আর কি দেবে? বলে, মিকেলাঞ্জেলো জুনিয়র আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। 10-15 বছর আগে। এখন তিনি সিনিয়র জেন্টিলেস্টিকে চিনতেই পারবেন না। তুমি তার সঙ্গে দেখাই করতে পারবে না। বিনা অ্যাপয়েন্টমেন্টে তার সেক্রেটারি তোমাকে তার প্রাসাদে নাক গলাতেই দেবে না, বুঝেছ? বেশ তো, অ্যাপয়েন্টমেন্ট করেই যাব। তাকে চিঠিতে লিখবো তার সাক্ষাৎ পেতে চাই। তিনি যদি না ডেকে পাঠান তো যাব না। তাই তো জানতে চাইছি তিনি শহরের কোন অঞ্চলে থাকেন। পেত্র বিরক্ত বোধ করে। বলে, তুমি বড় অবুঝ। তিনি যদি তোমাকে চিনতেই না পারেন তাহলে দেখা করতে দেবেন কেন? চেষ্টা করেই দেখতাম। আমি তো এই জাতীয় চিঠি কখনো লিখিনি। তুমি আমাকে একটা ড্রাফট করে দেবে? সর্বনাশ, আমার দ্বারা ওসব কাজ হবে না। আতেলরা কি ভাষায় চিঠি লেখে তা আমি জানিই না। তাদের চিরকাল দূর থেকে নমস্কার করেছি। শতহস্তে যেন আতেলায়ম। আর্টেমিসিয়া ভিন্ন পথ ধরল। নিচের দোকান ঘরের ওই ছেলেটা রোমানোকে প্রশ্ন করল। সে বললে, বলেন কি সিনোরা, তার বাড়ি চেনে না এমন মানুষ গোটা ফ্লোরেন্স শহরে আপনি খুঁজে পাবেন না। বুওনারত্তি হোম হচ্ছে ভিয়া গিবেলিনা প্লাজার পাশেই। কেন জানতে চাইছেন সিনেরা? মিকেলাঞ্জেলো জুনিয়র আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাকে আমি একখানি চিঠি লিখতে চাই। তুমি সেটা পৌঁছে দেবে? এ আর শক্ত কাজ কি, লিখে দিন। ও বাড়ির ভিতর আমি কখনো যাইনি, এবারও যেতে হবে না।
গেটের পাশেই প্রকাণ্ড একটা ডাকবাক্স আছে, তাতে চিঠিখানা ফেলে দিলেই তিনি পেয়ে যাবেন। 3-4 বার মুসাবিদা করে ছোট্ট একটি চিঠি সে লিখে ফেলল সহজ সরল ভাষায়। মহিমার্ণ বেশু, আমার নাম আর্টিমিসিয়া। আপনি আমাকে চেনেন না, তবে বাবার ওরাজিও জেন্টিলেস্চির কাছে শুনেছি যে আপনারা দুজন এককালে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যখন আপনি রোমে থাকতেন 10-15 বছর আগে, আপনি আর মিকেলাঞ্জেলো কোরাজ্জিও। আমি এখন এই শহরে থাকি। আমার স্বামী ফ্লোরেন্সেরই বাসিন্দা। আমি ছবি আঁকি, বাবার কাছে শিখেছি। তাই আমার ইচ্ছা আপনার জগৎবিখ্যাত খুড়ামশাইয়ের সেই সব শিল্পকীর্তি আপনার প্রাসাদে আছে সেগুলি সচক্ষে দেখা। আপনি অনুগ্রহ করে আমাকে কি সেই অনুমতি দেবেন? বিনয়ানবরম্র, আর্টিমিসিয়া জেন্টিলেস্চি। চিঠিখানা পাঠিয়ে দেবার পরেই ওর মনে হলো কাজটা ঠিক হয়নি। বড় ছেলে মানুষই হয়ে গেছে। অত বড় মানুষটাকে কি ওই ভাষায় চিঠি লিখতে হয়, যেন খুড়ো জ্যাঠাকে লিখছে? আচ্ছা, চিঠির কোনায় ওর নিজের বাড়ির ঠিকানাটা লিখেছে তো? না হলে তিনি জবাব দেবেন কোন ঠিকানায়? ওর প্রশ্নের সমাধান হয়ে গেল পরদিন সকালেই। ওরা দুজন তখন প্রাতরাশে বসেছে। হঠাৎ ডোরবেল বাজল। পেত্র উঠে গিয়ে সদর খুলে দিয়ে দেখে তকমাসাটা একজন সংবাদবহ দোরগোড়ায় দাঁড়িয়ে। ছেলেটা পেত্রকে অভিবাদন করে বললে, সিনোরা আর্টিমিসিয়া জেন্টিলেস্চি কি বাড়িতে আছেন? কেন বলো তো হে, তার সঙ্গে তোমার কি দরকার? তার একখানা চিঠি আছে, ডেলিভারি দেব। ও আচ্ছা, আমাকেই দিতে পারো, দাও। সরি স্যার, আমার উপর নির্দেশ আছে চিঠিখানা তাকে ব্যক্তিগতভাবে দেবার। তিনি যদি না থাকেন। আর্টিমিসিয়া চট করে দরজার কাছে এগিয়ে যায়, আত্মপরিচয় দিয়ে বলে, আমাকে দাও, আমি আর্টিমিসিয়া জেন্টিলেস্চি। পুনরায় অভিবাদন করে সংবাদবহ সিল করা চিঠিখানি ওর হাতে দিয়ে তার পিয়ন বইতে স্বাক্ষর নিল। বললে, আমার উপর নির্দেশ আছে ম্যাডাম, আপনি মৌখিকভাবে আমাকে জানিয়ে দেবেন আপনি কাল আসতে পারবেন কিনা। পেত্র আগ বাড়িয়ে বলে, তোমাকে এত এত নির্দেশ কে দিয়েছেন হে? ছেলেটি জবাব দেবার আগেই আর্টিমিসিয়া চিঠিখানা লেফাফা খুলে বার করেছে। পেত্রকে বলল, ও আসছে আঙ্কেল মিকেলাঞ্জেলো জুনিয়রের কাছ থেকে। তুমি টেবিলে গিয়ে বসো, আমি দেখছি। ছোট্ট 2 লাইনের চিঠি। মাই ডিয়ার আর্টিমিসিয়া, কাল সকাল 8:30টার সময় আমার গাড়ি যাবে। তোমরা দুজন আমার সঙ্গে প্রাতরাশে বসবে, তখন অন্যান্য কথা হবে। তোমার আঁকা কিছু ছবি নিয়ে এসো। তোমার স্বামীর নামটা জানা না থাকায় তাকে পৃথক নিমন্ত্রণপত্র দিতে পারলাম না, তাকেও সঙ্গে নিয়ে এসো। অপেক্ষারত, তোমার আঙ্কেল মিকেলাঞ্জেলো জুনিয়র। আর্টিমিসিয়া সংবাদবহকে অপেক্ষা করতে বলে ফিরে আসে প্রাতরাশ টেবিলে। চিঠিখানা পেত্রর নাকের ডগায় মেলে ধরে বলে, আমি যাব, তুমিও কি আসবে? পেত্রর মুখটা থমথম করছে। বলে, না সরি, আমার অন্য অ্যাপয়েন্টমেন্ট আছে। আর্টিমিসিয়া পেত্রর অভ্যস্ত ডায়ালগে শুধু বলল, নির্বিকারভাবে দোরগোড়ায় ফিরে এসে সেই সংবাদবহকে বললে, ওকে বলে দিও কাল সকালে আমি একাই যাব, আমার স্বামীর কি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, যেতে পারবেন না। ছেলেটি সসম্ভ্রম অভিবাদন করে চলে গেল। আর্টিমিসিয়া ফিরে এলো টেবিলে, যেন কিছুই হয়নি সেভাবে জানতে চায়, তুমি কি আরো একটু কফি নেবে? এখনো বেশ গরম আছে। খালি কাপটা টেবিলে ঠক করে নামিয়ে দিয়ে পেত্র বললে, না। নিজের কাপে আরেকটু কফি ঢালতে ঢালতে আর্টিমিসিয়া বললে, আতেলদের চিঠির ভাষা কিন্তু বেশ সহজ সরল, তাই না? পেত্র টেবিল ছেড়ে উঠে চলে যায়, জবাব দেয় না। মিকেলাঞ্জেলো জুনিয়র বসেছিলেন তার স্টাডিতে, কি সব কাগজপত্র নাড়াচাড়া করছিলেন। অর্ডারলি আর্টিমিসিয়াকে নিয়ে দ্বার প্রান্তে উপনীত হতেই ভদ্রলোক একেবারে লাফিয়ে উঠলেন, আরে এসো এসো এসো, এতদিন হলো তুমি ফ্লোরেন্সে আছো, আগে যোগাযোগ করনি কেন? আমার ঠিকানা জানতে না? আর্টিমিসিয়া একটি সসম্ভ্রম বাও করে সত্য কথাই বলে, সাহস হয়নি ইওর লর্ডশিপ। এই না না, ওসব ফর্মালিটি নয়, স্রেফ আঙ্কেল। তুমি ওরাজিওর মেয়ে, আমার ভাইজি। এসো, বসো এই চেয়ারটায়। তোমার আঁকা ছবি কিছু সঙ্গে করে এনেছো তো? আগে হ্যাঁ, 2টি অয়েল কালার, অনেক দিন আঁকি না। কেন, অসুবিধাটা কোথায়? কই দেখি তোমার ছবি। আর্টিমিসিয়া সসংকোচে তার গোটানো ছবি দুখানি ঝোড়া ব্যাগ থেকে বার করে দিল। মিকেলাঞ্জেলো সোৎসাহের ক্যানভাস দুটি গ্রহণ করে প্রথমখানি তার প্রকাণ্ড টেবিলে বিছিয়ে দিলেন। সুজান্না। আর্টিমিসিয়া আজ আর ভুল করেনি। গ্লাভস পরে এসেছিল। সে
চেপে ধরল তৈলচিত্রের দুপ্রান্ত। গৃহস্বামী তার দুহাতে চেপে ধরলেন অপর প্রান্ত দুটি। খুব নিবিষ্ট দৃষ্টিতে তিনি দেখতে থাকেন ছবিখানা। কোনো কথা বললেন না। আর্টেমিসিয়ার হৃৎপিণ্ডটা যেন বুকের পাঁজরায় ধাক্কা মারতে থাকে। অনেকক্ষণ দেখে তিনি মুখ তুলে বললেন, তোমার অঙ্কন পদ্ধতি তো বটেই, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগছে তোমার দৃষ্টিভঙ্গি। আর্টেমিসিয়া কোনো কথা বলতে পারে না। প্রথম কথা, তুমি সুযোগ পাওয়া সত্ত্বেও কোনো নুড আঁকোনি। সুজান্নার উপকাহিনীতে হোলি বাইবেল যা বলতে চেয়েছেন তুমি সেটাকেই প্রাধান্য দিয়েছ। সুজান্নার প্রতিবাদ, ওর উৎক্ষিপ্ত দুই বাহুতে তার সোচ্চার প্রকাশ। ভালো কথা, তুমি কি একই বিষয়বস্তুতে আঁকা তিনতরেত্ব রয়্যাল পেন্টিংটা দেখেছ? আগে হ্যাঁ, দেখেছি। আমি মহান তিনতরেত্বকে খাটো করতে চাই না, কিন্তু তার অনবদ্য নুটটি আমার পছন্দ হয়নি। তোমাদের দুজনের দৃষ্টিভঙ্গির এই প্রভেদটা কেন হয়েছে আন্দাজ করতে পারো? আর্টেমিসিয়া জবাব দিল না। সে শুধু শুনতে চায়। সপ্রশ্ন দৃষ্টি মেলে ধরে। যেহেতু দুজন চিত্রকরের মধ্যে একজন পুরুষ, অপরজন নারী, তিনতরেত্ব বাইবেলকে মূলধন করে একটি নুড আকার লোভ সামলাতে পারেননি। কিন্তু দ্য হোলি বাইবেলের উদ্দেশ্যটা সেখানে হারিয়ে গিয়েছিল। সুজান্নার নগ্ন সৌন্দর্য নয়, এই উপকাহিনীর মর্মকথা, সুজান্নার পাতিব্রত্য, তার আদর্শ নিষ্ঠা, তার ঈশ্বর নির্ভরতা। আর্টেমিসিয়া নির্বাক শ্রোতা, যেন তার অন্তরের কথাই উনি বলে চলেছেন। ও প্রশ্ন করে, এবার কি দ্বিতীয়খানা দেখবেন? না, এখানেকে আরো কিছুক্ষণ দেখি। এটা একটা দুর্দান্ত ছবি। তুমি কি এটা বিক্রয় করতে স্বীকৃত? রাজি থাকলে কি তোমার প্রত্যাশা? আর্টেমিসিয়া প্রতিপ্রশ্ন করে, বিক্রয় নিশ্চয়ই করতে চাই, কিন্তু ক্রেতাকে না জানলে আমার প্রত্যাশার কথা কেমন করে বলি আঙ্কেল? আমি নিজেই নেব। এবার বলো। আর্টেমিসিয়া তৎক্ষণাৎ বলে, আমি স্বীকৃত, কিন্তু এক শর্তে। শর্ত? কি শর্ত? আপনি আজ আমাকে যা দিলেন তা আমি সারা জীবনে কখনো পাইনি। আমার শর্তটা এই, আমার এই ছবিখানি আপনাকে আমি উপহার দিতে চাই। আপনি আমার আঙ্কেল, আপনাকে কি আমার ছবি বেচতে পারি? আপনি এটা গ্রহণ করলেই আমি ধন্য। প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো বিব্রত হয়ে পড়েন। বলেন, মেনে নিলাম তোমার শর্ত, ছবিখানা আমি রাখছি, দাম দেব না, কিন্তু আঙ্কেলের কাছ থেকে তুমি কিছু উপহার নিতে নিশ্চয়ই আপত্তি করবে না। সেটা যথাসময়ে আমি দেব। আপাতত ছবিটা ফ্রেমিং করতে পাঠাই। আবদালির মাধ্যমে তার সেক্রেটারিকে ডেকে পাঠালেন। জনান্তিকে তাকে কিছু নির্দেশ দিয়ে আবার ফিরে এলেন টেবিলে। আর্টেমিসিয়া বলে, এবার তাহলে দ্বিতীয় ছবিটা পেতে দেখাই? না, সেটা প্রাতরাশের পরে। পরপর ছবি দেখলে তাদের কোনো ছাপ মনে স্থায়ী হয় না, তাদের অমর্যাদা করা হয়। রাতের আসর আয়োজন যথেষ্ট, কিন্তু অহৈতুকী আড়ম্বর নেই। বোধ করি উচ্চবিত্তের মানুষ এ জাতীয় প্রাতরাশেই অভ্যস্ত। এতক্ষণে ও বুঝে নিয়েছে ওর আঙ্কেল এই বিরাট প্রাসাদে একাই থাকেন, কোনো খুঁড়িমা নেই। উনি চিরকুমার কি বিপত্নিক বুঝে উঠতে পারে না। জোড়া পোচ, টোস্ট আর বেকন শেষ করে ফলের থালাটা টেনে নিল আর্টেমিসিয়া। একটা আপেল কাটতে কাটতে বলে, আপনি তখন থেকে কি ভাবছেন বলুন তো? হ্যাঁ, ভাবছি। কি? আমার এই ছবিখানের কথা? না, পরবর্তী না দেখা ছবিটার কথা। সেটা কি হতে পারে? স্টিল লাইফ, নিসর্গচিত্র, না প্রতিকৃতি? তিনটের একটাও নয়। ওটাও বিবলিক্যাল থিমে। তাই বুঝি? কি ক্যাপশন? এখন বলবো না আঙ্কেল, খাবার টেবিলে ও আলোচনা থাক। ওটা বিভৎস রসের চিত্র। বিভৎস রস, অথচ বিবলিক্যাল থিম? ও প্রসঙ্গ থাক এখন। আচ্ছা, থাক তবে। প্রাতরাশান্তে দ্বিতীয় ছবিখানাও দেখলেন অনেকক্ষণ ধরে, তার কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়িতে হাত বোলাতে বোলাতে। আর্টেমিসিয়া ছবির বিষয়বস্তুর কথা বলেনি। উনি নিজে থেকেই প্রশ্ন করেন, জার্মান আর্টিস্ট ক্রানাচের আঁকা ছবিটা তুমি দেখেছো? কোন ছবিটা? যেটা এঁকেছো তুমি, জুডিথ কর্তৃক হলোফার্নেস বধ? আগে হ্যাঁ, দেখেছি। তাহলে কনগ্রাচুলেশনস। ক্রানাচ যে ভুল করেছিলেন তুমি তা করনি। ক্রানাচের জুডিথ যেন প্রতিকৃতি আঁকাতে ওর স্টুডিওতে এসেছে। তার তরোয়ালে এক ফোঁটা রক্তের দাগ নেই। সদ্য সমাপ্ত
মর্মান্তিক নাটকীয় ঘটনার আভাস মাত্র নেই সে শিল্পকর্মে। আর্টিমিসিয়া কোনো কথা বলে না। উনি বলেই চলেন, তোমার কম্পোজিশন একটি নাটকীয় ত্রিকোণ, পিরামিডাল ট্রায়াঙ্গেল। দুটি রমণীর মাথা আর মৃত ব্যক্তির বাঁ হাঁটু সেই ত্রিকোণের তিনটি শীর্ষবিন্দু। কোরেজ্জিওর আলো ছায়ার বৈপরীত্য চিরাস্কিউরও নিখুঁত। নাটকীয়তা সার্থক হয়ে উঠেছে তোমার শিল্পে, ম্যাগনিফিক। আর্টিমিসিয়া এবারও আর কিছু বলতে পারে না। আঙ্কেল যেন শিল্পের মর্মমূলে প্রবেশ করেছেন। শিল্পী আর সমজদার যেন একই সমতলে এসে দাঁড়িয়েছেন। কৃতার্থ হয়ে গেল শিল্পী। তুমি কি এই ছবিখানিও বিক্রয় করতে ইচ্ছুক? নিশ্চয়ই, সব আর্টিস্টই তো তাই চায়। আমার পরামর্শ শুনবে? বলুন আঙ্কেল। এই ছবি তুমি বিক্রয় করো না, কাউকে উপহারও দিও না। এর একটি রেপ্লিকা এঁকে ফেলো, সেটা যদি বিক্রয় করতে চাও আমি খদ্দের জোগাড় করে দেব। আর্টিমিসিয়া একটু দম ধরে কি যেন ভাবল, তারপর বলল, হুবহু অনুরূপী করতে বলছেন? কোনো পরিবর্তন কি সাজেস্ট করছেন না? সেটা যে আমার এখতিয়ার বহির্ভূত। শিল্পী যদি অনুমতি করেন তবে নিশ্চয়ই আমি আমার সাজেশন দেব দর্শক হিসেবে। বলুন আঙ্কেল, আমি তো জানতেই চাইছি। আমার প্রথম পরামর্শ, আলোর উৎসটা আরো 2 ফুট নিচে হলে ভালো হয়। তাহলে জুডিথে যে দৃশ্যের এই কেন্দ্রবিন্দু, তার মুখে আরেকটু আলো পড়ে। আলো ছায়ার খেলা বজায় রেখেও সেটা করা যায়। আর কিছু? হলোফার্নেসের মুখটা গ্রিক শৈলীর, যেন টাইটান অথবা নেপচুনের মুখ। গ্রিক নাক, গ্রিক চিবুক, ওটা আসিরীয় হবার কথা। আসিরিয়ান মডেল আমি কোথায় পাবো? না, মডেল পাবে না, ছবি পাবে। তুমি যদি এই পরিবর্তনে রাজি থাকো তাহলে আমিই যোগান দেব। দিন, দুটি সাজেশনই আমি মেনে নিলাম। থ্যাংক ইউ। এবার অন্য একটা কথা তোমাকে বলি। গৃহস্বামী এবার জানালেন যে তার প্রাসাদের একতলায় প্রধান হল কামরাটাকে উনি ওর কাকার একটি সংগ্রহশালায় রূপান্তরিত করতে ইচ্ছুক, মিকেলাঞ্জেলো মিউজিয়াম। ওর বিশ্ববিশ্রুত ক্ষুল্লতাতের অনেকগুলি স্মৃতি ও শিল্পকর্ম, স্কেচ ড্রয়িং, তৈলচিত্র ও অসমাপ্ত ভাস্কর্য ছড়িয়ে ছিটিয়ে আছে সারা প্রাসাদে। সেগুলি আইনত ওর সম্পত্তি, কিন্তু ধর্মত জনসাধারণের। ওর ইচ্ছা সেই সংগ্রহশালায় ইল দিভিনা মিকেলাঞ্জেলো বুওনারত্তির উত্তরসূরিরা, অর্থাৎ সমকালীন শ্রেষ্ঠ ইটালিয়ান শিল্পীদের আঁকা কিছু ছবিও থাকবে। কয়েকজন বিশ্রুতকীর্তি চিত্রকরকে তিনি ইতিমধ্যেই এ কাজে নিযুক্ত করেছেন। 2-1 আর্ট কালেক্টর তাদের সংগ্রহ থেকে কিছু ছবি ওকে উপহার দিতেও স্বীকৃত। বিশেষ করে কাসিমো দি মেদিজি, অর্থাৎ মিকেলাঞ্জেলোর পৃষ্ঠপোষকের বর্তমান বংশধর। কিছু কিছু তিনি ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন এ বাড়িতে।